আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই একটু কুইকলি জয়েন করো। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই হচ্ছে একটু কনফার্ম করো। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কনফার্ম করো এবং খুব দ্রুত জয়েন করে ফেলো। সবাই সব ঠিক আছে এবং সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। 1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করে দেব। সবাই জয়েন করে ফেলো। নেটওয়ার্কের দুর্বলতার কারণে একটু প্রবলেম হয়ে গেছিল, এখন আপাতত ঠিক আছে কিনা দেখো তো একটু। এবার ঠিক আছে কিনা একটু দেখো। নেটওয়ার্কের সমস্যার কারণে। ওকে, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে, তাই তো? এখন দেখো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। হঠাৎ করে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে হচ্ছে আমরা আটকে গিয়েছিলাম। ওকে, না 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 না, তোমার একা হচ্ছে না, সবারই হচ্ছে। ওকে, অলরেডি 56 জন, আরো জয়েন করবে ইনশাল্লাহ। সবাই একটু ওই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও, আর তোমাদের নিজেদের প্রোফাইল থেকেও হচ্ছে শেয়ার দিয়ে দাও। ওকে, তোমাদের নিজেদের প্রোফাইল থেকে এই যে 57 জন জয়েন করেছো, 57 জনে যদি একটা করে জয়েন শেয়ার দাও তাহলে 57টা শেয়ার হয়ে যাবে। সবাই একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও তোমার বন্ধু বান্ধবদের, যারা তোমার সাথে পড়াশোনা করে, তারা আমাদের ফ্রি ক্লাসগুলো যাতে দেখতে পারে। ঠিক আছে, মেনশন করে দাও এবং হচ্ছে নিজের প্রোফাইল থেকে একটু শেয়ার করে দাও। জাস্ট এইটুকুই, এর বেশি কিছুই না। ওকে, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা অল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট, অল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেটওয়ার্ক একটু সমস্যা দিচ্ছে যার ফলে মাঝে মধ্যে একটু হতে পারে। না, নেটওয়ার্ক একটু সমস্যা আছে, দ্যাটস ওয়াই, বাট এভাবে ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ঝাপসা হতে পারে মাঝে মধ্যে, বাট এভাবে ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে, সামষ্টিক অর্থনীতির এটার বিষয়ের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। এবং এই চ্যাপ্টার থেকে মিনিমাম ক বিভাগে একটা অথবা দুইটা প্রশ্ন থাকে, খ বিভাগে মাস্ট একটা প্রশ্ন থাকে, গ বিভাগে একটাও থাকতে পারে, আবার মনে করো যে দুইটাও থাকতে পারে। ঠিক আছে, ডিপার্টমেন্ট ভেদে চেঞ্জ হয়, বাট এটা থেকে প্রশ্ন থাকে। তাহলে আমরা বুঝলাম কি, এখানে ধরো যে আমি মিনিমাম 1 নাম্বার, 4 নাম্বার, আর এখানে আমি মিনিমাম নাম্বারটাই ধরলাম, সেটা হচ্ছে 10 নাম্বার। তাহলে টোটাল আমাদের নাম্বার হলো কত? এখান থেকে একটা চ্যাপ্টার পড়লে তুমি 15 নাম্বার কমন পাবা। একটা চ্যাপ্টার পড়লে কত নাম্বার কমন পাবা? 15 মার্ক কমন। তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই আমরা গুরুত্বের সহকারে পড়ব। এবং কঠিন না, কঠিন না, সবকিছুই সহজ যদি তুমি বুঝতে পারো, যদি তোমাকে শিখানোর মানুষটা সঠিক হয়। ঠিক আছে, তো আমার সাথে থাকো, ইনশাল্লাহ অর্থনীতিকেও আমি সহজ করে দেব তোমার জন্য। আচ্ছা, সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা শুরু করে দেই, কি বলো? সবাই কমেন্ট করো, যদি শুরু করতে হয় সবাই ডান লিখো। আমরা শুরু করে দিব, সবাই ডান লিখো, ডান লিখলে আমি শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ডান লিখলে আমরা শুরু করে দিব। ওকে, ডান। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটার নামটা কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতির সামগ্রিক চিত্র, অথবা অনেক জায়গায় লেখা আছে সার্বিক চিত্র।
সার্বিক চিত্র মানে হচ্ছে সামষ্টিক অর্থনীতির সাথে জড়িত যত সকল বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা। কথা ক্লিয়ার? তাহলে দেখো সামষ্টিক অর্থনীতিটা আসলো কোত্থেকে সেটা আমরা আগে জানতে হবে। এই বিষয়টার সম্পর্কে যদি আমরা সবকিছু জানতে পারি তাহলে আমাদের এটার সাথে সম্পর্কিত যত বিষয় আছে সবকিছুই আমরা হচ্ছে অ্যান্সার করতে পারবো, এবং এটা এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং পিছনে কি কি প্রশ্ন হয়েছিল, ভবিষ্যতে কি কি প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে আমরা তারপরে আলোচনা করব। শেষে গিয়ে হচ্ছে আমি যা পড়াবো এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং বোর্ডের প্রশ্ন আমি তোমাদের মানে শুধুমাত্র হচ্ছে অর্থনীতি কঠিন কিন্তু এটা কি সহজ করে দিব আমরা, ঠিক আছে? মানসুরা হুসাইন, অর্থনীতি সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। রেডি? সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তাহলে প্রথমে আমরা আসো অর্থনীতি। অর্থনীতি তো জানি আমরা যে যেখানে অর্থ বিষয় নিয়ে আলোচনা করে বা অর্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে সেটাকে কি বলা হয়? অর্থনীতি বলে। সেটাকে কি বলা হয়? অর্থনীতি বলে। এখন দেখো অর্থনীতি বিষয়টাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যষ্টিক, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, আরেকটা হচ্ছে সামষ্টিক, যেটা তোমরা এখন পড়বা, ঠিক আছে? একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক, যেটা তোমরা, আর ব্যষ্টিকের ইংরেজিটা তোমরা জানো সেটা হচ্ছে মাইক্রো, আর সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দটাও তোমরা জানো সেটা হচ্ছে ম্যাক্রো। সামষ্টিকের ইংরেজিটাও তোমরা জানো সেটা হলো কি? ম্যাক্রো। ক্লিয়ার? হ্যাঁ, নেট একটু ঝামেলা করতেছে আমাদের এখানে। স্যারের নেটও আজকে ঝামেলা ছিল, আমার এখানেও নেটও হচ্ছে একটু ঝামেলা করতেছে, বাট আশা করি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আশা করছি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সেটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, সেটা হচ্ছে ম্যাক্রো। তাহলে মাইক্রো অর্থ ছিল ক্ষুদ্র, আর ম্যাক্রো অর্থ হচ্ছে বৃহৎ। ম্যাক্রো অর্থ হচ্ছে কি? ম্যাক্রোর যে শাব্দিক অর্থটা আসছে সেটা হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে আসা, সেটা হচ্ছে ম্যাক্রোজ। এগুলো তোমরা নোট করে নিতে পারো, কারণ এগুলো তোমাদের ক বিভাগ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক বিভাগ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমাদের ক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাক্রোজ আর একটা হচ্ছে, এই ম্যাক্রোজ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। ম্যাক্রোজ শব্দের অর্থ হলো কি? বৃহৎ। ওকে, এখন দেখো আমরা ব্যষ্টিক নিয়ে আলোচনা করব না। কেন আলোচনা করব? কেন আলোচনা করব না? ব্যষ্টিক নিয়ে আলোচনা করব না এই কারণে, কারণ হচ্ছে এটা তোমরা অলরেডি পড়ে আসছো। তারপরেও যদি তোমরা কোনো কিছু জানতে চাও ব্যষ্টিক সম্পর্কে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইন্টারনেটটা ক্লিয়ার একটু ডিস্টার্ব করতেছে আজকে। কেন ডিস্টার্ব করতেছে বুঝতেছি না, বাট আমার ইন্টারনেট অনেক হাই স্পিডের ইন্টারনেট, বাট হচ্ছে আজকে কেন যেন খুবই ডিস্টার্ব করতেছে। তোমাদের সাথে প্রথম ক্লাস, এই ক্লাসেই হচ্ছে ডিস্টার্ব শুরু করছে। এটা কেন শুরু করছে আমি বুঝতেছি না, ঠিক আছে? যাক, তারপরে একটু কষ্ট করে হচ্ছে কোপ আপ করার চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক আল্লাহর রহমতে। বাকির সময় যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ক্লাসটা অনেক ভালো হবে। তাহলে আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি না আপাতত, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এখন কি করব, এটা তো আর আমার হাত নাই। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা সামষ্টিক নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে আলোচনা করব? সামষ্টিক নিয়ে আলোচনা করব। তাহলে সামষ্টিক বিষয়টা কি? সামষ্টিক কথার অর্থই হচ্ছে সামগ্রিক, আর সামগ্রিক শব্দের অর্থ হচ্ছে সব। সামগ্রিক শব্দের অর্থ হচ্ছে কি? সব। এখন আসো, প্রথমত আসো, সব বলতে কি বোঝায়? সামগ্রিকভাবে যে আলোচনা করবে, তাহলে অর্থনীতির বিভিন্ন চলক সমূহকে সামগ্রিক ভাবে, যেখানে
আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। ওকে, তাকে কি বলা হয়? সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে অর্থনীতির বিভিন্ন বিভিন্ন চলক সমূহকে সামগ্রিকভাবে যেখানে আলোচনা করা হয়, সামগ্রিক মানে হচ্ছে কিভাবে আলোচনা করবে? যেমন ধরো সাধারণ ক্ষেত্রে আমরা ব্যষ্টিকে কি পড়েছিলাম? ব্যষ্টিকে পড়েছিলাম হচ্ছে শুধুমাত্র আয়। সেখানে কি ছিল? এটা একটা ফার্মের আয়, অথবা একজন ভোক্তার আয়। এটা একটা ফার্মের আয় অথবা একটা ভোক্তার আয়। বাট এখন যদি আমরা আয় পড়ি তখন সামষ্টিক চলক হিসেবে এটা হয়ে যাবে জাতীয় আয়। এটা কি হয়ে যাবে? জাতীয় আয়। অর্থাৎ এখন আমরা পুরো একটা দেশের আয় হিসেব করব। পুরো একটা কি করব? দেশের আয় হিসেব করব। তাহলে এটা কি বলা হয়? সামষ্টিক অর্থনীতি। এটা কি বলা হয়? কি? সামষ্টিক অর্থনীতি। তাহলে এখানে আমরা যা কিছু বলবো, যা কিছু, আয় বললে সবার আয়, একটা দেশের আয়। চাহিদা বললে এখানে একেবারে একটা দেশের চাহিদা। যোগান বললে এখানে একটা দেশে যত মানুষ আছে সকলের যোগান বলা হবে। বোঝা গেল? যতগুলো উৎপাদন প্রতিষ্ঠান আছে সকল উৎপাদন প্রতিষ্ঠান। চলক বলতে বোঝানো হচ্ছে যে যেগুলা দিয়ে হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাউন্ট করা হয়। যেমন জাতীয় আয় হচ্ছে একটা চলক। জাতীয় আয় হচ্ছে কি? একটা চলক। কারণ জাতীয় আয় হিসেব করলে আমি সামষ্টিক অর্থনীতি পাই। এখন যদি আমি বলি যে সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা অর্থাৎ এটা দ্বারা বোঝায় কি? একটা দেশের চাহিদা। এটা দ্বারা বোঝায় কি? একটা দেশের চাহিদা। তাহলে একটা দেশের চাহিদা কি বলা হবে? তোমার কি? একটা চলক, সামষ্টিক অর্থনীতির একটা চলক। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এবার বলেন সামষ্টিক অর্থনীতি কিভাবে পরিচালিত হয় বা সামষ্টিক অর্থনীতি কিভাবে কাউন্ট করা হয়, এটা কি সবাই ক্লিয়ার? সামষ্টিক অর্থনীতিটা কিভাবে কাউন্ট করা হয় এবং কাকে বলে এটা সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে ডান লিখেন সবাই। এটুকু ক্লিয়ার হলে সবাই ডান লিখেন। এরপরে আমরা আরো ডিটেলসে যাব আস্তে আস্তে। এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই ডান লিখেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলেও করতে পারেন। ওকে, ডান। ওকে, নেক্সট এইখান থেকেই এই যে সামষ্টিক অর্থনীতি আপনি পড়লেন, এইখান থেকে আপনাদের একটা চিরাচরিত প্রশ্ন আসে, বোর্ড প্রশ্ন। চিরাচরিত একটা বোর্ড প্রশ্ন কি আসে? সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা না হলেও কয়েকবার পরীক্ষায় আসছে, আসছে। রাইট, এটাও হয়। শহীদুল ইসলাম, অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয়, মাইক্রো ইকোনমিক্স তো মার্কেটিং ডিপার্টমেন্টের মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে তোমাদের শহীদুল স্যার পড়ান এবং শহীদুল স্যার বলে দিবেন। হ্যাঁ, তুমি ওনার সাথে একটু যোগাযোগ করো, শহীদুল স্যারের সাথে, বা পেজে মেসেজ করো, তাহলে হচ্ছে শহীদুল স্যার তোমাদেরকে এটা অ্যান্সার করে দিবে। ওকে ওকে, তাহলে এই প্রশ্নটা ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এটা তোমার ফার্স্ট ইয়ারও পড়ে আসছো। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারও কি পড়ে আসছো। এখন ফার্স্ট ইয়ারে পড়ে আসছো কিভাবে? তখন ব্যষ্টিকের জন্য পড়েছিল, কারণ ব্যষ্টিকের সাথে সামষ্টিকের কি পার্থক্য, বোঝা গেল? ওকে, তারপরে আসো, এখান থেকে আবার প্রশ্ন করতে পারে যে ব্যষ্টিক ও
সামষ্টিক অর্থনীতির পার্থক্য তো বুঝলাম। আচ্ছা, কে কাউকে করতেছে? হ্যাঁ, অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি আলোচনা করে বা অর্থনীতির চলক নিয়ে, অর্থনীতি না, শুধু অর্থনীতি না, অর্থনীতির চলক নিয়ে আলোচনা করে। ওকে, আচ্ছা, আমরা কমেন্ট একটু পরে দেখতেছি, প্রশ্নে আসি। এখানে হচ্ছে সামষ্টিক অর্থনীতির চলক সমূহ, সামষ্টিক অর্থনীতির চলক সমূহ ব্যাখ্যা করো। এখন চলকগুলা কি কি? একটু আগে আমি বলতেছিলাম যে সকল বিষয়ের উপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতি নির্ভর করে তাদেরকেই বলা হয় সামষ্টিক অর্থনীতির চলক। একটু আগে আমি বলেছিলাম যে যে সকল বিষয়ের উপরে সামষ্টিক অর্থনীতি হচ্ছে কি করে, নির্ভর করে, তাকেই বলা হয় সামষ্টিক অর্থনৈতিক চলক। ওকে, তাহলে সামষ্টিক অর্থনীতির চলকগুলো কি কি, চলকগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, এগুলোও পরীক্ষায় আসে। চলকগুলো, চলক সমূহ ব্যাখ্যা করো। প্রশ্নটা হচ্ছে কি, ব্যাখ্যা করো, চলক সমূহ ব্যাখ্যা করো। ওকে, তাহলে এখানে আমরা চলক বলতে কি এটা বুঝতে পারছি। এবার এটা নিয়ে আলোচনা করি। 1 নাম্বার চলক, সামষ্টিক অর্থনীতির 1 নাম্বার চলক, একটু আগে যেটা বলেছিলাম, জাতীয় আয়। জাতীয় আয়, এবার বলো জাতীয় আয় বলতে কি বোঝায়? জাতীয় আয় বলতে বোঝায় একটি দেশের অভ্যন্তরে, একটা দেশের অভ্যন্তরে যে সকল নাগরিক আছে, সকল নাগরিকের, একটা দেশের কি অভ্যন্তরে সকল নাগরিকের আয়গুলাকে যদি তুমি একসাথে সমষ্টি করো, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হয় জাতীয় আয়। তাহলে আমরা কি বলতে পারি? কোন নির্দিষ্ট অর্থ বছরের দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলে। এটাকে কি বলা হয়? জাতীয় আয় বলে। ক বিভাগেও থাকবে, আবার তোমাদের এগুলা 4 নাম্বারের জন্য আসতে পারে। 4 নাম্বারের জন্য আসলে নাম্বার অনুযায়ী পয়েন্ট লিখবা। 5 নাম্বারের জন্য আসলে নাম্বার অনুযায়ী পয়েন্ট লিখবা। কয়টা পয়েন্ট তুমি 4 নাম্বারের জন্য এক্সপেক্ট করো? তোমার কাছে স্যার 4 নাম্বার দেওয়ার জন্য কতগুলো পয়েন্ট তোমার কাছ থেকে আশা করে? ঠিক আছে, আবার বলে, ঠিক আছে, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো, আবার যদি ক নাম্বারের জন্য আসে যে জাতীয় আয় কাকে বলে, ঠিক আছে, স্যার এটা অধ্যায় এর নামটা যদি এটা হচ্ছে প্রথম অধ্যায়, সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র। সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র অর্থাৎ সামষ্টিক অর্থনীতি কি কি বিষয় নিয়ে গঠিত, এগুলার সকল বিষয় আলোচনা করা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে জাতীয় আয়, এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টারই আছে। দ্যাটস ওয়াই এখন আর আমরা কি করব না, এটা নিয়ে বেশি আলোচনা করব না। তাহলে জাতীয় আয় কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, 6-7টা পয়েন্ট, রাইট। তোমাকে অবশ্যই কয়টা পয়েন্ট লিখতে হবে? মিনিমাম 6 থেকে 7টা পয়েন্ট লিখতে হবে। না পারলে 4 নম্বরের জন্য অন্তত 5টা পয়েন্ট, অন্তত 5টা পয়েন্ট। আর খ নম্বরের জন্য। আর গ নম্বরে যদি তোমার প্রশ্ন ভেঙে ভেঙে আসে, যে তোমার প্রশ্ন আসছে একটা 5 নম্বরের জন্য আর একটা 5 নম্বরের জন্য, দুইটা মিলে 10 নম্বর, তখন তুমি 6-7টা পয়েন্ট লিখে আবার পরের প্রশ্নের 6-7টা পয়েন্ট লিখবা। ঠিক আছে, এইভাবে করে মিনিমাম 10 নম্বরের জন্য 12 থেকে 13টা যদি লিখতে পারো তাহলে পারফেক্ট। আর ন্যূনতম 10টা লিখতে হবে। একই ক্লাস, দুই ডিপার্টমেন্টের জন্য এটা একেবারে ম্যান্ডেটরি ক্লাস, এবং এটা ম্যান্ডেটরি চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, আমরা এর পরের চলকে চলে যাই। তাহলে এটা কেন চলক? কারণ জাতীয় আয়ের দ্বারা, কারণ হচ্ছে কি, জাতীয় আয়ের দ্বারা সামষ্টিক অর্থনীতির একটা কি পাওয়া যায়, ধারণা পাওয়া যায় যে এই দেশের অর্থনীতি কেমন চলতেছে, সামষ্টিকভাবে কেমন চলতেছে। তাহলে জাতীয় আয় হচ্ছে সামষ্টিক অর্থনীতির অন্যতম অথবা প্রধান একটা কি, অন্যতম অথবা প্রধান একটা চলক। তারপরে আসো 2 নাম্বার, ভোগ।
ভোগ বলতে কি বোঝায়? ভোগ হলো এমন একটা চলক যেটার উপরে দুনিয়ার সবকিছু নির্ভর করে। কারণ আমরা যে কি করতেছি, আমরা দেশের জনগণ যা আয় করি তার সমষ্টিকে জাতীয় আয় বলে। আয়ের পরেই আমরা কোথায় যাই? ওই আয়ের টাকা আমরা কিন্তু জমায় নিয়ে বসে থাকি না। আয়ের টাকা কি করি? আয়ের টাকা হচ্ছে আমরা এগুলারে আবার ভোগে নিয়ে যাই। ভোগে নেওয়ার মানে কি? যে আমরা বিভিন্ন জায়গায় ব্যয় করি। আমার ব্যয়টা আরেকজনের কি? আমার ব্যয়টা আরেকজনের হচ্ছে আয়। ওকে, তাহলে এইভাবেই হচ্ছে কি হয়? রিসাইকেল হয়। এভাবেই হচ্ছে এটা একটা সার্কেল চলতে থাকে। তাহলে ভোগ কেন ইম্পর্টেন্ট? কারণ সমগ্র দেশের ভোগের সমষ্টির দ্বারা জাতীয় ভোগ ব্যয় অনুমান করা যায়। অর্থাৎ এটা দ্বারাও আমরা কি পাই? এটা দ্বারাও হচ্ছে আমরা একটা কি পাই? আমরা সঠিকভাবে একটা ধারণা পাই কিসের? সামষ্টিক অর্থনীতির। কিসের? সামষ্টিক অর্থনীতির। এরপরে আসেন তৃতীয় চলক। এটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ডান লিখেন। এটুকু সবাই ক্লিয়ার হলে ডান লিখেন। তারপরে আমরা তৃতীয় চলকে চলে যাচ্ছি। সব ডিপার্টমেন্ট, শুধুমাত্র অ্যাকাউন্টিং না, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ঠিক আছে, সব ডিপার্টমেন্টের। ওকে, ডান। সবাই একটু অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে, তাহলে হচ্ছে ক্লাসটা করে আপনিও মজা পাবেন, আমিও ক্লাসটা করিয়ে ভালো লাগবে। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বার, সঞ্চয়। তাহলে সঞ্চয় বিষয়টা কি? সঞ্চয় হলো জাতীয় আয় থেকে ভোগ ব্যয়টা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে যা থাকে তাই হচ্ছে কি? সঞ্চয়। ভোগ ব্যয় থেকে যখন আমরা কি করে দেব? জাতীয় আয় থেকে ভোগ ব্যয়টা বাদ দিয়ে দেব, তখনই আমরা কি পাবো? সঞ্চয়। তখন আমরা কি পাবো? সঞ্চয়। এখন এই সঞ্চয় দ্বারা কি বোঝায়? একটা দেশের যত বেশি সঞ্চয় হবে তত ওই দেশের গ্রোথ বাড়বে। কেন গ্রোথ বাড়বে? কারণ এই সঞ্চয়টা, আমি একটা 1000 টাকা ধরো যে ব্যাংকে জমা রাখলাম, এটা আমার সঞ্চয়। 1000 টাকা ব্যাংকে সঞ্চয় করলাম। এই সঞ্চয়টার এই 1000 টাকা কেউ আবার কি করবে? উৎপাদন করার জন্য ঋণ নিবে। কেউ আবার উৎপাদন করার জন্য কি করবে? ঋণ নিবে। ঋণ নিলে সে এটা ঋণ নিয়ে কি করবে? বিনিয়োগ করবে। ঋণ নিয়ে কি করবে? বিনিয়োগ করবে। আর যত বেশি সঞ্চয় হবে, দেখো কিভাবে আসে সার্কেলটা, সঞ্চয় যত বাড়বে ব্যাংকের কাছে, তত তারা কি করতে পারবে? ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করবে। বিনিয়োগ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন বৃদ্ধি করতে গেলে মানুষের অনেক বেশি কাজ করার প্রয়োজন পড়বে, শ্রমিকের অনেক বেশি নিয়োগ হবে। তখন কি হবে? তখন জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। জাতীয় আয় বৃদ্ধি পায়। তাহলে এইভাবে করে কি করতে থাকে? একটা সার্কেলের মধ্যে চলতে থাকে। তাহলে বোঝা যায় যে সঞ্চয়টাও হচ্ছে কি? আমাদের সামষ্টিক অর্থনীতির জন্য অতি জরুরি একটা চলক। সঞ্চয়টা হলো কি? আমাদের সামষ্টিক অর্থনীতির জন্য অতি জরুরি একটি চলক। এই সঞ্চয় না হলে অর্থনীতির চাকা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আমাদের বিদেশি ঋণের উপরে নির্ভর করতে হবে। আমাদের দেশ যত বেশি ঋণ করবে ততই কি করবে? ততই ডাউনফলে যাবে। কারণ ঋণের বিপরীতে কি দিতে হয়? সুদ দিতে হয়। কারণ তুমি 1000 টাকা ঋণ করেছ, তোমার 1010 টাকা ফেরত দিতে হবে। তাহলে 1010 টাকা, এই 82 টাকা ফেরত দিলে কি হয়ে যাবে? তোমার হাত খালি হয়ে যাবে। দ্যাটস দ্য ম্যাটার। তাহলে সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ কি? চলক। তাহলে এটা কি বোঝা গেল? সঞ্চয় বিষয়টা, জাতীয় সঞ্চয় বিষয়টা কি বোঝা গেল? সবাই কি বুঝতে পারছেন?
সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে। তারপরে আসে এই সঞ্চয়ের পরেই 4 নাম্বার চলক। দেখেন একটার পর একটা আসে সিরিয়ালি, এগুলো মনে রাখার প্রয়োজন নাই। আপনি যদি বিষয়টা বোঝেন, ক্লিয়ারলি যদি ধারণা রাখেন সামষ্টিক অর্থনীতি কি, এটা কিভাবে কাজ করে, একটার পর একটা চলে আসতেছে। এরপরে হচ্ছে বিনিয়োগ। ইতিমধ্যে আমরা বিনিয়োগ সম্পর্কে বলে ফেলেছি। বিনিয়োগ মানে হচ্ছে কি, উৎপাদন প্রতিষ্ঠানে। বিনিয়োগ মানে হচ্ছে কি, উৎপাদন প্রতিষ্ঠানে কি করা, উৎপাদন করার জন্য বেশি বেশি টাকা মূলধন হিসেবে কাজে লাগানো। বেশি বেশি টাকা কি করা, মূলধন হিসেবে কাজে লাগানো। এটা কি বলা হয়, বিনিয়োগ। এটা কি বলা হয়, কি, বিনিয়োগ। তাহলে বিনিয়োগটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? বিনিয়োগটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? ওই যে আমি বললাম, বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে। উৎপাদন যত বাড়বে তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্ব হ্রাস পাবে। বেকারত্ব হ্রাস পায়। আর বেকারত্ব হ্রাস পাইলে মানুষের আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে জাতীয় আয়ও কি পাবে, জাতীয় আয়ও বৃদ্ধি পায়। তাহলে বিনিয়োগটাও আমাদের জন্য কি, অতি গুরুত্বপূর্ণ। বিনিয়োগটাও কি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি চলক। ক্লিয়ার? এটুকু বিনিয়োগ সম্পর্কে ক্লিয়ার? এইভাবে এরপরে আসেন, বিনিয়োগের পরে চলে আসবে নিয়োগ ও কর্মসংস্থান। নিয়োগ একটার পর একটা আসতেছে। এই যে আমি যা বললাম এগুলো একটার পর একটা চলে আসবে। নিয়োগ ও কর্মসংস্থান একটা দেশের বেকারত্বের হারের উপর ডিপেন্ড করে ওই দেশের জাতীয় অর্থনীতি অথবা জাতীয় আয়। ঠিক আছে? একটা দেশের নিয়োগ ও কর্মসংস্থানের উপর নির্ভর করে, বা হচ্ছে তোমার বেকারত্বের হারের উপর নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক অবস্থা। ওই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, ওই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, ওই দেশের উৎপাদন ব্যবস্থা, ওই দেশের মুদ্রাস্ফীতির হার, ওই দেশের কর্মসংস্থানের অবস্থা, ওই দেশের হচ্ছে তোমার জাতীয় আয়, এগুলোর উপরে ডিপেন্ড করেই আমরা বলতে পারি ওই দেশের গ্রোথ কি বাড়তেছে নাকি ডাউনফলে যাচ্ছে। কারণ এখানে তুমি কারো ব্যক্তিগত কিছু নিয়ে হিসাব করতেছো না, হিসাব করতেছো একটা দেশ নিয়ে। তো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আ কান্ট্রি, নট আ পারসন। ওকে, এখানে আমাকে অলওয়েজ কি করতে হবে, থিঙ্ক অ্যাবাউট আ কান্ট্রি। ওকে, তাহলে দেখো নিয়োগ ও কর্মসংস্থান। নিয়োগ ও কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ চলক কেন? কারণ যত বেশি নিয়োগ পাবে তত বেশি উৎপাদন হবে, উৎপাদন প্রতিষ্ঠান বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে আমাদের দেশের জাতীয় আয়ও কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল অলসো। ওকে, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় এইগুলা তো ছিল, এতক্ষণ ছিল হচ্ছে বেসরকারি, মানে আমরা সাধারণ জনগণ যা যা করতাম এগুলা কিভাবে জাতীয় আয়ের ক্ষেত্রে বা একটা দেশের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কাজে লাগতো। এখন সরকারি ব্যয়টাও কি করতে পারে, একটা দেশের সামষ্টিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এখন বলতে পারো স্যার সরকারও কি আবার ব্যয় করে? হ্যাঁ, সরকার অনেকগুলা খাতে ব্যয় করে। কেমন? যেমন ধরো তোমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে শিক্ষা খাতে ব্যয় করে। আমরা প্রতি বছর, তোমরা কি প্রতি বছর কিন্তু একটা বাজেট প্রণয়ন করা হয়, বাজেটের কথা জানো? এখন তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি, প্রশ্নের অ্যান্সার দাও। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাজেট কোন ধরনের? ঠিক আছে, বাংলাদেশের বাজেট কোন ধরনের, এটার অ্যান্সার করো সবাই দ্রুত, 1 মিনিটের মধ্যে। বাংলাদেশের বাজেট কোন ধরনের? বাজেট সম্পর্কে আমরা কম বেশি সবাই শুনেছি, ঠিক আছে, এখন পর্যন্ত পড়াশোনা করি, ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনার সম্পর্কে আমরা
যেহেতু পড়াশোনা করি আশেপাশে বিভিন্ন ধরনের থাকে। 5 নাম্বারটা নিয়োগ ও কর্মসংস্থান। দেখো নিয়োগ মানে হচ্ছে শ্রমিকের নিয়োগ, নিয়োগ মানে হচ্ছে কি শ্রমিকের নিয়োগ। কর্মসংস্থান মানে কি যেখানে কাজের ব্যবস্থা করা হয়। তাহলে যত বেশি কাজের ব্যবস্থা করতে হবে তত বেশি উৎপাদন প্রতিষ্ঠান হবে। ওই যে একই কথা, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। কথা বোঝা গেল? তাহলে কর্মসংস্থান এবং নিয়োগের উপরেও কি করে জাতীয় অর্থনীতি ডিপেন্ড করে, জাতীয় অর্থনীতি ডিপেন্ড করে। ওকে, ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট। ওকে, নো মিশ্র অর্থ ব্যবস্থা, ঠিক আছে, ঘাটতি বাজেট। ওকে, যারা 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 হচ্ছে ঘাটতি বাজেট বলেছো তাদেরটা রাইট, যারা যারা ঘাটতি বাজেট বলেছো তাদেরটা রাইট। ওকে, কেন ঘাটতি বাজেট? আমাদের দেশে যেই পরিমাণের আয় আছে তার থেকে আমরা বেশি ব্যয় করি, ঠিক আছে। আমাদের দেশে হচ্ছে কি যেই পরিমাণের আয় করি তার থেকে বেশি আমরা কি করি, ব্যয় করি। এই কারণে এটাকে বলা হয় ঘাটতি বাজেট, এটাকে বলা হয় কি ঘাটতি বাজেট। তাহলে সরকারি ব্যয় কি করে? সরকার সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে, উন্নয়ন প্রকল্প করে। যেমন ধরো যে শেখ হাসিনা সরকার, ঠিক আছে, শেখ হাসিনা সরকার কি করেছে? প্রচুর উন্নয়ন করেছে, পদ্মা সেতু করছে, তারপরে হচ্ছে তোমার রাস্তাঘাট করছে, কর্ণফুলী টানেল করছে। এগুলা করতে যাইয়া কি করছে? এগুলা করতে যায় কি করছে? প্রচুর টাকা ব্যয় করছে, দেশের মধ্যে প্রচুর টাকা ব্যয় করছে। তাহলে এই টাকা গেছে কাদের পকেটে? এটাকে গেছে কাদের পকেটে? এই টাকা গেছে হচ্ছে তোমার শ্রমিকদের পকেটে। এখন এই প্রকল্প গুলোতে যে ব্যয় করলো, অথবা সরকারি যারা চাকরি করে, সরকারের হচ্ছে যে বেতন পায়, সরকারি চাকরিজীবীরা যে বেতন পায়, এটাও কিন্তু সরকারের একটা ব্যয়। এবং বেতনটা পায় কারা? আমাদের মধ্যে জনগণেরা, জনসাধারণ যারা সরকারি চাকরি করে। হ্যাঁ, তা এখন দেখো এই টাকাগুলো আমাদের কাছে আসলে আমাদের ক্রয় ক্ষমতা বাড়ে। আমাদের কি হয়? ক্রয় ক্ষমতা বাড়ে। ক্রয় ক্ষমতা বাড়লে আমরা কি করি? বেশি বেশি ক্রয় করতে চাই, আমাদের চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে উৎপাদনও কি করতে হয়? বাড়াইতে হয়। কোনো প্রোডাক্টের যদি বাজারে চাহিদা অনেক বেড়ে যায়, ব্যষ্টিক অর্থনীতিতে পড়েছ, কোনো প্রোডাক্টের বাজারে যদি চাহিদা অনেক বাড়ে, তাহলে বাড়লেই সাথে সাথে কি হয়? এটার চাহিদাও বাড়ে। তাহলে চাহিদা বাড়লে উৎপাদন প্রতিষ্ঠান বেশি হবে, উৎপাদন প্রতিষ্ঠান বেশি হলে আবার কর্মসংস্থান বেশি হবে, মানুষের আয় বেশি হবে, জাতীয় আয়ও বেশি হবে। আস্তে আস্তে কি হবে? দেশের অর্থনীতি আপলিফটেড হবে, দেশের অর্থনীতি ডেভেলপ হবে। তাহলে এইটাও এই জন্য একটা কি সামষ্টিক অর্থনৈতিক চলক। সরকারি ব্যয়টাও কি সামষ্টিক অর্থনৈতিক চলক। ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার? এটুকু সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখো। ক্লিয়ার সবার? ওকে, ডান। ওকে, এরপরে আসো, এরপরে লাস্ট, এটার পরে আমরা হচ্ছে আর এটা নিয়ে আলোচনা করব না, শেষ, এটার শেষ প্রায়। সেটা হচ্ছে 7 নাম্বার মেবি, সেটা হচ্ছে সুদের হার। সুদের হার, এই কয়টা পয়েন্ট তোমরা লিখতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে বেশি পয়েন্ট লাগবে না 5 নাম্বারের জন্য বা 4 নাম্বারের জন্য, এর থেকে বেশি পয়েন্ট লাগে না। সুদের হার, এখন বলতে পারো স্যার সুদের হার আবার কিভাবে জাতীয় অর্থনীতিতে কাজে লাগে, বা সামষ্টিক অর্থনীতিতে কিভাবে সুদের হারটা কাজে লাগে? সুদের হার কাজে লাগে হচ্ছে একটা দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা ডিফাইন করতে। কারণ ব্যাংকের যদি সুদের হার অনেক বেশি হয়, ব্যাংক সুদের হার, এগুলো তোমরা আরো ভিতরে গেলে আরো পাবা, ব্যাংক সুদের হারের উপরে বিনিয়োগ নির্ভর করে, বিনিয়োগ নির্ভর করে। কেন?
আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই। প্রথমত ধরো যে তোমার কাছে 1 লক্ষ টাকা আছে। কত লক্ষ টাকা আছে? 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা তুমি, তোমার হাতে অপশন আছে দুইটা, হয় ব্যাংকে রাখবা, ব্যাংক থেকে সুদ পাবা, অথবা তুমি এটাকে কোনো ব্যবসায় বিনিয়োগ করবা। বিনিয়োগ করবা, দুইটা অপশন। তোমার টাকাকে তুমি যদি বাড়াইতে চাও তাহলে দুইটা অপশন। প্রথম অপশন হচ্ছে বিনিয়োগ অথবা ব্যাংকের সুদ পাওয়া। বিনিয়োগ হলে তুমি কি পাবা? মুনাফা পাবা। ওকে, তাহলে লাভ দুইটাতেই আছে। এখন ব্যাংকের সুদের হার যদি বেশি হয়, তুমি 1 লক্ষ টাকায় প্রতি মাসে 5,000 টাকা পাচ্ছ অথবা 10,000 টাকা পাচ্ছ সুদের হারে, ঠিক আছে? আর মুনাফার মধ্যে তুমি কি যাবা? তাহলে 1 লক্ষ টাকায় 5,000 টাকা বা 10,000 টাকা অনেক টাকা। এখন এটা যদি তুমি বিনিয়োগ করো, এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারো, বাট এখানে একটা কি কাজ করবে? রিস্ক ফ্যাক্টর আছে। এখানে টাকা গেলে টাকা হারায় যাওয়ার সম্ভাবনা আছে, লস খাইতে পারো। এই কারণে কি করে না, এই কারণে সুদের হার যদি বেশি হয় তাহলে মানুষ আর বিনিয়োগে যায় না। সুদের হার বেশি হলে কি করে না, মানুষ আর বিনিয়োগে যায় না। আর যদি সুদের হার অনেক কম হয়, 1 লক্ষ টাকা জমা রেখে তুমি ধরো যে 1,000 টাকা পাচ্ছ প্রতি মাসে, তুমি বলবা এই 1,000 টাকা তো আমি 1 লক্ষ টাকা ডান থেকে বামাতে, বাম হাত থেকে ডানাতে নিলেই আমার 1,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি টাকাগুলো সামনে রেখে প্রতিদিন দেখি তাও আমার 1,000 টাকা উসিল হয়ে যাবে। তো শুধু শুধু ব্যাংকে জমা রেখে আমার লাভ কি? কোনো লাভ নাই। তাহলে মুনাফার কারণে কি করবে? এই সুদের হারের কারণে বিনিয়োগটা কি করে? নির্ভর করে। আর আমরা আবার জানি বিনিয়োগ যত কমবে দেশের অর্থনীতি তত ডাউনফল হবে, বিনিয়োগ যত বাড়বে দেশের অর্থনীতি তত বাড়বে। ওকে, তাহলে সুদের হারটাও কি করে? সামষ্টিক অর্থনীতিতে ভূমিকা পালন করে। দ্যাটস ওয়াই এটাও হচ্ছে কি একটা সামষ্টিক অর্থনৈতিক চলক। তাহলে ক্লিয়ার এটুকু? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করেছি। এখন কি ক্লিয়ার সবাই? সামষ্টিক অর্থনীতি বুঝতে আর কারো কোনো প্রবলেম হচ্ছে? মানে এই বিষয়টা কি নিয়ে আলোচনা করে এটা কি বুঝতে কোনো আর প্রবলেম আছে? ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার। এখন কি কঠিন মনে হচ্ছে? অনেক কঠিন মনে হচ্ছে? অনেক? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে, আছে আছে, সব ডিপার্টমেন্টেই আছে, শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টে নাই, ঠিক আছে? শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টে নাই, আর সব ডিপার্টমেন্টে আছে, অল ডিপার্টমেন্ট। ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো অল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ এই চ্যাপ্টারের প্রতি বছর এমন কোনো বছর নাই যে এই বছর প্রশ্ন আসে নাই। ঘুরেয়া পেঁচায়া যেভাবেই হোক আউট অফ দ্য বক্স কোশ্চেন করলেও এখান থেকেই করবে। আমি যা পড়াচ্ছি এখান থেকেই করবে, ঠিক আছে? তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিব, বাট ঠিক আছে, যেগুলো তোমরা পড়তে পারবা সেগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এরপরে দেখো সামষ্টিক অর্থনীতির হাতিয়ার সমূহ। চলাং করো। এটার আরেকটা প্রশ্নের নাম আছে, আরেকভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে নীতি সমূহ আলোচনা করো। হাতিয়ারও আছে, আসে, আবার হচ্ছে নীতিও আসে। ওকে, তাহলে দেখো সামষ্টিক অর্থনীতির হাতিয়ার, এইবার হচ্ছে যে এটা কি কি বিষয় দিয়ে হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে রাখে। হাতিয়ার মানে কি? আমাদের হাতে হাতিয়ার কেন থাকে? হাতিয়ার থাকে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য। হাতিয়ার থাকে কিসের জন্য? কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে এই সামষ্টিক অর্থনীতি আবার যদি ঢালাও ভাবে ছেড়ে দেয় তাহলেও কিন্তু কি হবে না,
অর্থনীতি টিকবে না। ঠিক আছে, অর্থনীতি কি করবে না? টিকবে না। আর যদি অর্থনীতি না টিকে ওই দেশের সামষ্টিক অর্থনীতি রাখা লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে এখানে কিছু হাতিয়ারও কাজ করে যেটা দিয়ে সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে 1 নাম্বার হাতিয়ার হচ্ছে রাজস্ব নীতি। 1 নাম্বার হাতিয়ার হলো কি? রাজস্ব নীতি। ঠিক আছে, তাহলে রাজস্ব নীতিটা কি? এটা দিয়ে কিভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায়? ঠিক আছে, চলক হচ্ছে যেগুলোর উপরে নির্ভর করে সামষ্টিক অর্থনীতি চলে। সামষ্টিক অর্থনীতিকে তুমি কাউন্ট করতে পারো, সামষ্টিক অর্থনীতিকে তুমি পরিমাপ করতে পারো, এগুলাকে বলা হয় চলক। ঠিক আছে, আর হাতিয়ার হচ্ছে যেই সকল বিষয় দ্বারা সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দেওয়া হয়, আমাদের লাইভ ক্লাসের রুটিন দেওয়া হয়েছে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমরা সবকিছুর আপডেট, রেগুলার আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, মোহাম্মদ বিন তানজিল, আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে রাজস্ব নীতি প্রথমে তুমি বুঝবা কি রাজস্ব নীতিটা কি। রাজস্ব নীতি হচ্ছে এটা প্রণয়ন করে সরকার। এটা প্রণয়ন করে কে? সরকার। সরকারের আয় ও ব্যয়ের হিসাবকে রাজস্ব বলে। হিসাবকে রাজস্ব বলে। ওকে, সরকারের আয় ও ব্যয়ের হিসাবকে বলা হয় কি? রাজস্ব। অর্থাৎ সরকারের আয় কোথা থেকে আসতেছে আর ব্যয় কোথায় হচ্ছে, এই দুইটার কম্বিনেশনটা হিসাব রাখাটাকে বলা হয় হচ্ছে রাজস্ব। তাহলে এই সরকার এটা হচ্ছে প্রণয়ন করে। তাহলে যদি আয় কম হয়, ব্যয় অনেক বেশি হয়, তাহলে কতটুকু ব্যয় করলে সে কি করতে পারবে? একটা দেশের অর্থনীতি টিকে রাখতে পারবে, সেটা চিন্তা করবে। অথবা ব্যয় অনেক কম, আয় অনেক বেশি, তাহলে বেশি আয়টাকে আবার কোন জায়গায় হচ্ছে কি করা যায়? বেশি আয়টাকে হচ্ছে কোন জায়গায় বিনিয়োগ করে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। যেমন ধরো, আমি একটু আগে বলেছিলাম বাংলাদেশের বাজেট হচ্ছে, তোমরা অনেকেই বলেছ, ঘাটতি বাজেট। ওকে, আবার আমেরিকার বাজেট হচ্ছে কি? উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেট। ওকে, একজনের বাজেট হচ্ছে কি? ঘাটতি বাজেট, যার প্রতি বছর কি করতে হয়? বাজেট নিয়ন্ত্রণ করার জন্য বা বাজেট পুরানোর জন্য, বছর শেষ করার জন্য কি আনতে হয়? ঋণ নিতে হয়। বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে হোক, দেশীয় সংস্থাতে হোক, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এটাকে পূরণ করতে হয়, অথবা রেমিটেন্স দিয়ে কি করতে হয়? এটাকে পূরণ করতে হয়। ঠিক আছে, আর এই আমেরিকার বাজেট যে উদ্বৃত্ত বাজেট, এ আবার কি করে? ঠিক আছে, এ হচ্ছে বিভিন্ন দেশে বিনিয়োগ করে, বিভিন্ন দেশে বিনিয়োগ করে, অথবা নিজের দেশেই হচ্ছে নতুন নতুন পণ্য আবিষ্কার করার জন্য বিনিয়োগ করে। তাহলে বিনিয়োগ করে কি হয়? সে আরো বেশি উন্নত হয়। এই জন্য আমেরিকা হচ্ছে কি? সুপ্রিম পাওয়ার কান্ট্রি। আমেরিকা হচ্ছে কি? সুপ্রিম পাওয়ার কান্ট্রি। একমাত্র কি কারণে? একমাত্র তাদের অর্থনীতির কারণে। একমাত্র কি? তাদের অর্থনীতির কারণে। ওকে, তাহলে রাজস্ব নীতিটা প্রণয়ন করে কে? সরকার। সরকার কি করে? দেশের আয় ব্যয় ইত্যাদি হিসেব করে এবং হিসেবের মাধ্যমে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা তৈরি করে। নিয়ন্ত্রণ করার পরিকল্পনা তৈরি করে। তাহলে এটা হচ্ছে একটা হাতিয়ার। এটা হলো কি? একটা হাতিয়ার। ক্লিয়ার এটুকু? রাজস্ব নীতি ক্লিয়ার সবাই? রাজস্ব নীতি ক্লিয়ার সবাই? দুই নাম্বার, এটা হচ্ছে আর্থিক নীতি। আর্থিক নীতি। তাহলে প্রথমে আসো, এই আর্থিক নীতি বিষয়টা কি? আর্থিক নীতি প্রণয়ন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্থিক নীতি প্রণয়ন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক কে বলতো? কেন্দ্রীয় ব্যাংক হলো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ব্যাংক থাকে, সেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আর্থিক নীতি প্রণয়ন করে। আর্থিক নীতি বিষয়টা কি? আর্থিক নীতির বিষয়টা হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ করে। কারণ কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। আর বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কি? মুনাফার উদ্দেশ্যে ঋণ দেয়া। এখন যত বেশি ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংকের তত বেশি লাভ হবে। আবার যত বেশি একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওকে। তাহলে দেখো, বাণিজ্যিক ব্যাংক যত বেশি ঋণ দিবে তার তত বেশি কি হবে? আয় হবে। আর এই বাণিজ্যিক ব্যাংক ঋণ দেওয়ার মাধ্যমে কি করে? টাকা সবাই আমার কাছে দিয়ে দেয়। মানে বাংলাদেশ ব্যাংকের বা বাণিজ্যিক ব্যাংকের, যেমন ধরো যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রাইভেট ব্যাংক, যত ধরনের ব্যাংক আছে, ঋণের মাধ্যমে সব জনগণের কাছে কি দিয়ে দেয়? টাকা দিয়ে দেয়। জনগণ এগুলা আইনা কি করে? কোথাও বিনিয়োগ করে, ভোগ করে, বিভিন্ন ধরনের কাজ করে, করে করে হচ্ছে ওই টাকা শেষ করে। তাহলে ক্রয় ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। বৃদ্ধি করার ফলে অনেক সময় ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যায়। যদি সঠিকভাবে কাজ না করে তাহলে দেশের অর্থনীতির ক্ষতি হয়। তাহলে এইগুলা নিয়ন্ত্রণের কাজ করে হচ্ছে কি? কেন্দ্রীয় ব্যাংক। এটা কি বলা হয়? হচ্ছে আর্থিক নীতি। ঠিক আছে, এটা কি বলা হয়? কি? আর্থিক নীতি। তাহলে আমরা কি বলতে পারি? আর্থিক নীতি বিষয়টা কি হবে? যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রণ, কি? ঋণ নিয়ন্ত্রণ, অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রণ, রিজার্ভ নিয়ন্ত্রণ, ব্যাংকের তারল্য নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে কি করে? সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটাকে বলা হয় কি? আর্থিক নীতি। এগুলোকে বলা হয় কি? আর্থিক নীতি। আর এটা প্রণয়ন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। প্রণয়ন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। ক্লিয়ার এটুকু? ক্লিয়ার এটুকু? আশা করি এটাও ক্লিয়ার। পরেরটাতে চলে যাই আমরা। এটাও ক্লিয়ার, পরেরটাতে যাচ্ছি। 3 নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্য নীতি। আন্তর্জাতিক বাণিজ্য নীতি, ঠিক আছে। সামষ্টিক অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য নীতিটাও একটা অনেক গুরুত্বপূর্ণ হাতিয়ার। কেন গুরুত্বপূর্ণ হাতিয়ার বলো? কারণ সামষ্টিক অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য বলে একটা টার্মস আছে। আন্তর্জাতিক বাণিজ্য মানে কি? এক দেশের সাথে আরেক দেশ কি করে? বাণিজ্য করে। যে কোনো প্রোডাক্ট ক্রয় করে, অর্থাৎ হচ্ছে আমদানি করে, আর এটা হচ্ছে কি করে? রপ্তানি করে। ঠিক আছে, একটা হচ্ছে আমদানি আর এটা হচ্ছে কি করে? রপ্তানি করে। ওকে, তাহলে আমদানি করলে কি হয়? আমদানি করলে আমদানি শুল্ক দিতে হয়, আর রপ্তানি করলে কি করতে হয়? রপ্তানি শুল্ক দিতে হয়। এখন কিছু দেশ কি করে? আমদানির উপরে ট্যাক্স অনেক বেশি রাখে, ট্যাক্স বেশি, রপ্তানির উপর ট্যাক্স কম। যেমন বাংলাদেশের রপ্তানি ট্যাক্স 0%। বাংলাদেশের রপ্তানি ট্যাক্স কি? বাংলাদেশের রপ্তানি ট্যাক্স হচ্ছে 0%, আর আমদানি ট্যাক্স অনেক বেশি। ঠিক আছে, গাড়ির আমদানি ট্যাক্স অনেক বেশি, বিভিন্ন প্রোডাক্টের আমদানি ট্যাক্স অনেক বেশি, যার ফলে কি হয়? যার ফলে তোমাদের আমদানি করতে অনেকেই প্রবলেমের শিকার হয়। ঠিক আছে, আবার রপ্তানি করতে গেলে 0% ইন্টারেস্ট। কেন? কারণ রপ্তানির মাধ্যমে আমাদের আয় হয়,
যত বেশি রপ্তানি করবে, যদি ট্যাক্স কমায় দেয়, ট্যাক্স যদি জিরো করে দেয়, আমি রপ্তানি করতে কি হব, উদ্বুদ্ধ হব, আমার কোনো প্রবলেম থাকবে না, আমি কি করব না, কোনো প্রবলেম ছাড়াই রপ্তানি করতে পারবো। আর আমদানি করতে গেলে আমাকে কি করতে হবে, কোনো জিনিস আনতে গেলে সরকারকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে। তো তার ফলে আমি আমদানি যত পারবো কি করব, কম করব। এতে দেশীয় যেই শিল্প আছে, দেশীয় শিল্পগুলো ভালো চলবে, দেশীয় শিল্পগুলো মরবে না। তা এইভাবে করে আন্তর্জাতিক বাণিজ্য নীতিও কি করে, সামষ্টিক অর্থনীতিকে পরিচালনা করার জন্য সাহায্য করে। এজন্য এটা একটা অন্যতম হাতিয়ার। হ্যাঁ, পোশাক তো রপ্তানি করা হয়, পোশাক রপ্তানি করলে এখানে কোনো কি থাকে না, কোনো ট্যাক্স দিতে হয় না। ওকে, কাস্টমস নাই। তারপরে আসো 4 নাম্বারে যাই আমরা। 4 নাম্বার হচ্ছে বিনিময় নীতি। বিনিময় নীতি, এখন বলো বিনিময় নীতিটা কি? বিনিময় নীতি হলো একটা দেশের সাথে আরেকটা দেশের মুদ্রার বিনিময়। মুদ্রার বিনিময়, একটা দেশের সাথে আরেকটা দেশের কি, মুদ্রার বিনিময়। এখন মুদ্রার বিনিময় বিষয়টা কি? মুদ্রার বিনিময় বিষয়টা হলো যে দেখো, আমেরিকার টাকা, আমেরিকার ডলার, ডলার, আরেকটা হচ্ছে কি বাংলাদেশের টাকা। আমেরিকার $1, বাংলাদেশের 130 টাকা। তাহলে এই যে এক্সচেঞ্জ, এটা কি বলা হয় হচ্ছে বিনিময়। এটা কি বলা হয়, কি বিনিময়। এখন কোন দেশের টাকার সাথে আমাদের দেশের টাকা বা মুদ্রার কিরকম বিনিময় হবে, এটাও নির্ধারণ করে কি বিনিময় নীতির মাধ্যমে। এটা নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে, বিনিময় নীতির মাধ্যমে। তাহলে এইভাবে করে বিনিময় নীতিটাও কি অর্থনীতির একটা হাতিয়ার, অর্থনীতির একটা কি হাতিয়ার। ক্লিয়ার সবাই? এটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেললাম। তা এখন বলো, ক্লাসে আর কোনো, আজকে যা পড়াইলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? যারা ক্লাসগুলোতে পরে জয়েন করছো তারা হচ্ছে পিছনে থেকে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা পুরো দেখে ফেলবা, ঠিক আছে? এখন যতটুকু আমরা ক্লাস করলাম এতটুকুতে কি কোনো প্রবলেম পাইছো? যদি প্রবলেম না থাকে তাহলে ডান লিখো। এখন তোমরা কমেন্ট করতে পারো কার কি আছে, প্রবলেম আছে, কার কি জিজ্ঞাসা আছে, আমি সবার করব। ডলারে টাকা বেশি হয় কেন? কারণ এটা হচ্ছে অর্থনীতি বা স্বর্ণ মুদ্রার হিসেব, ঠিক আছে? এটা অর্থনীতি এবং স্বর্ণ মুদ্রার হিসেব। ওই দেশের অর্থনীতির মানদণ্ড অনেক বেশি, তাই ডলারের চাহিদা বেশি, কারণ ডলারে বিনিময় রেট বেশি। দ্যাটস ওয়াই, কারণ ডলার সব দেশ চায় যে আমার ডলার লাগবে, আমার ডলার লাগবে, আমার ডলার লাগবে কিছু ক্রয় করতে হলে, এটার বিনিময় রেট অনেক বেশি, এজন্য এটা রেটও বেশি। যত বেশি চাহিদা সৃষ্টি হবে তত বেশি ওই মুদ্রার কি হবে, দামও বাড়বে। কিন্তু বাংলাদেশের টাকার তো অন্য দেশে তেমন কোনো হয় না। এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারে নেক্সট ক্লাস শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা আমরা পরের ক্লাস নিলে, আরেকটা ক্লাস নিলে সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তোমরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি বলে দেই, হোমওয়ার্ক হচ্ছে যাদের বই আছে করে ফেলবা। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য একটা, ব্যষ্টিক ও সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য, এই দুইটা প্রশ্ন কমপ্লিট করে ফেলবা। যাদের বই নাই, যদি কারো কাছ থেকে ছবি নিয়ে করতে পারো করে ফেলো। নিয়োগ ও কর্মসংস্থান, নিয়োগ মানে বলছিলাম কর্মসংস্থান, এটাতে সমস্যা নাকি? তাহলে আর কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম থাকলে আবার বলতে পারো, না হয় আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করব।
এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক SW, এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের SW না, আমাদের ক্লাস করার পর আর এক্সট্রা কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আমরা তোমাদের সকল কিছু পড়াই দেব, যা যা দরকার সব কিছু। হোমওয়ার্ক খাতায় লিখে জমা দিলেও পারো, ঠিক আছে? হোমওয়ার্ক খাতায় লিখে জমা দিতেও পারো। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে সবাই আবার থাকবে একসাথে। মানদণ্ডগুলো করানো হয়েছে, আজকের ক্লাসেই করানো হয়েছে, একটু পিছনের ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, সবগুলো মানদণ্ডই করানো হয়েছে, চলক সমূহ করানো হয়েছে, দ্যাটস ওয়াই পিছনে গিয়ে একটু দেখে নিবা। ওকে, আমাদের 11+ একাডেমির একটা গ্রুপ আছে। হ্যাঁ, ওই গ্রুপটাতে হচ্ছে সবাই ওইখানে ডিপার্টমেন্ট নাম লিখে, ডিপার্টমেন্ট লিখে এগুলো তোমরা জমা দিয়ে দিবা, ঠিক আছে? নাম লিখে, ডিপার্টমেন্ট আর ইয়ার লিখে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।